হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জি এর উপর বা অভিকর্ষজ ত্বরণের উপর পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া অথবা পৃথিবীর আহ্নিক গতির কী প্রভাব আছে। অর্থাৎ পৃথিবী যে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, এর কারণে জি এর উপর কী প্রভাব তৈরি হয় বা আদৌ কোনো প্রভাব আছে কি না। আর ভিডিও থাম্বনেইল এবং শুরুর ছবি দেখে আপনি আন্দাজ করতে পারছেন যে আমি দাবি করছি যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া দ্বারা জি এফেক্টেড হয়। এটার ফর্মুলা হিসেবে যে ফর্মুলাটা দেওয়া আছে, এটার ডেরাইভেশন বইতে ভুল আছে বলে আমি দাবি করতেছি। আমার কাছে মনে হয় ফর্মুলাটা ভুলভাবে ডেরাইভ করা আছে। তো আমি ভিডিও শেষে সঠিক ডেরাইভেশনটা দেখাবো এবং তার আগে আমি বলবো যে কেন আমি মনে করি যে প্রমাণটা দেওয়া হয়েছে ওই প্রমাণটা আসলে ভুল। তো ওইটা নিয়ে কথা বলার আগে আমরা আগে দেখি যে বইগুলো থেকে আসলে প্রমাণ কী দেওয়া আছে। তো আমি 3টা ছবি অ্যাড করছি। সরি, দাঁড়ান, আমি পেজটা ডিলিট করি আগে। আচ্ছা, আমি 3টা ছবি অ্যাড করছি, 1, 2, 3। তো 3টা ছবি অ্যাড করলেও 3টাতেই একইভাবে প্রমাণ করা হয়েছে। সো আমরা যে কোনো একটা দেখি ওটার ভুল বের করার চেষ্টা করি। তো আমি 3 নাম্বার ছবিটাই নিলাম। তো 3 নম্বর ছবিতে দেখুন এখানে কী দেওয়া আছে। এখানে বলা আছে যে পৃথিবীকে একটা পারফেক্ট স্ফিয়ার চিন্তা করা হয়েছে। এই যে একটা পারফেক্ট স্ফিয়ার চিন্তা করা হয়েছে এবং বলা হয়েছে যে আমি পৃথিবীর উপর এই যেরকম একটা বিন্দুতে আছি, পি বিন্দুতে আছি। তো পি যে কোনো পজিশন হতে পারে। তো পি পজিশনটাকে ডিফাইন করার জন্য আমি একটা অ্যাঙ্গেল ইউজ করছি। ওই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ল্যামডা। ল্যামডা অ্যাঙ্গেল কী মিন করে? ল্যামডা অ্যাঙ্গেল মিন করে ল্যাটিচিউড বা অক্ষাংশ। বেসিক্যালি পৃথিবীর উপর যে কোনো পজিশনকে মাপার জন্য আমার 2টা জিনিস লাগে, একটা হচ্ছে লংগিটিউড, একটা হচ্ছে ল্যাটিচিউড। তো ল্যাটিচিউড কী মিন করে? ল্যাটিচিউড মিন করে যে আমি যদি দেখাই, ল্যাটিচিউড মিন করে আমি ধরলাম এটা হচ্ছে পৃথিবী, আমি ধরলাম এটা পৃথিবীর উপর কোনো একটা পয়েন্ট। তো পৃথিবীর একটা কেন্দ্র আছে অফকোর্স, আর পৃথিবীর বিষুব তল বা ইকুয়েটর বলে একটা রিজিয়ন আছে। ইকুয়েটর লাইনটা এই বরাবর যায়। ধরেন একটা ফুটবলে একদম মাঝ বরাবর, পেট বরাবর আপনি একটা লাইন টানছেন একদম মিডলে, শুরু থেকে ঘুরে ওই পেট বরাবর একদম শেষ পর্যন্ত আসতেন। তাইলে যে জিনিসটা তৈরি হবে ওইটাই হচ্ছে ওই ফুটবলের জন্য ইকুয়েটর বা বিষুব রেখা। তো বিষুব রেখার কারণে যে তল তৈরি হয় এটাকে আমরা বলি বিষুব তল বা ইকুয়েটর প্লেন। তো এই যে মনে আছে শুরুতে হচ্ছে আপনি একটা পজিশন নিয়েছিলেন, এই যে পি পজিশন ধরলাম, এই যে পি পজিশন। তো পি পজিশন থেকে আপনি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা লাইন টানেন, দেন বিষুব তলে আপনি এই লাইনের একটা প্রজেকশন নেন। এই লাইনের একটা প্রজেকশন দেখতে কেমন হবে? এরকম কিছু একটা হবে, তাই না? তো এইটাকে অ্যাড করে দেন, এক্সটেন্ড করলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি ল্যাটিচিউড বা অক্ষাংশ। আশা করি আপনি অক্ষাংশ জিনিসটা বুঝতে পারতেছেন। তো পৃথিবীর উপর যে কোনো একটা পজিশনের একটা করে ল্যাটিচিউড এবং লংগিটিউড থাকে। তো আমরা এখানে ল্যাটিচিউডের ব্যাপারটা দেখলাম। আর জাস্ট ল্যাটিচিউড দিয়ে কেন হচ্ছে পজিশন ডিটারমাইন করা যায় না? কারণ হচ্ছে আমি যদি এই পয়েন্ট, এই যে ধরলাম এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রগামী একটা অক্ষ, তো আমি যদি এই যে রেডিয়াস, এই রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকি উপরে, তাহলে এই বৃত্ত যে তল তৈরি করে, এই তলের উপর যে কোনো পজিশনের জন্য, মানে এই তলটা পৃথিবীর যে জায়গা দিয়ে যায় ওই প্রত্যেকটা পজিশনের জন্য অ্যাকচুয়ালি ল্যাটিচিউডটা সেম। তো এই কারণে আর কি আমরা শুধুমাত্র ল্যাটিচিউড দিয়ে পৃথিবীর কোনো পজিশন ডিফাইন করতে পারি না, আমাকে লংগিটিউডও লাগে। বাট আমাদের এই আলোচনার জন্য আমাকে লংগিটিউডে যাইতে হবে না, আমাকে ল্যাটিচিউড বললেই চলবে। কারণ আমরা যে প্রভাবটা দেখবো সেটা হচ্ছে একটা ল্যাটিচিউডের প্রত্যেকটা পজিশনের জন্য খাটবে। তো আমরা মুছে দিই। আশা করি আমরা ল্যাটিচিউড বুঝতে পারছি, ল্যাটিচিউড বা অক্ষাংশ বুঝতে পারছি। তো বেসিক্যালি আমাদের যে পজিশনটা, এই পজিশনের ল্যাটিচিউড হচ্ছে ল্যামডা। এখন কথা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি নিয়ে যেহেতু আলোচনা করতেছি, আহ্নিক গতি কি? পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে বেসিক্যালি পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণনটা দেয় আর কি। তো পৃথিবী ধরলাম নিজ অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে। তো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি ঘুরে, তাহলে আমি যেহেতু পৃথিবীর উপর আছি এই পজিশনে, আর যেহেতু আমি ছিটকে যাচ্ছি না, তার মানে কি আমিও পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি। আমি যদি পৃথিবীর সাথে সাথে ঘুরি, ঘোরার জন্য আমাকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স
বা কেন্দ্রমুখী বল দরকার এই বৃত্তের এই কেন্দ্রের দিকে। কেন উপরের বৃত্তটা আমি নিয়েছি, কেন হচ্ছে আমি বলতেছি না যে আমার এই কেন্দ্রের দিকে, দাঁড়ান আমি একটু অন্য কালার নিই, আমি কেন বলতেছি যে আমাকে ঘূর্ণনের জন্য এই কেন্দ্র বরাবর ফোর্স লাগবে না, বরং এই কেন্দ্র বরাবর ফোর্স লাগবে? কারণ আমার ঘূর্ণনটা যে বৃত্তপথে, সেই বৃত্তপথটা হচ্ছে এই বৃত্তপথ। যদি আমি পি পজিশনে থাকি আর পৃথিবীর সাথে সাথে আমি ঘুরি, পৃথিবী এভাবে ঘুরছে, ধরতে পারেন পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো আমাকে এই বৃত্তপথে চলতে হবে। চিন্তা করেন একটা ফুটবল আছে, ফুটবলের উপর কোনো একটা পজিশনে আপনি একটা দাগ দিছেন, এরকম একটা স্পট দিছেন, দেন ফুটবলকে এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরাই দিছেন ওমেগা বেগে। তো পৃথিবী তো ফুটবলটা তো স্পিন করবে, স্পিন করলে কী হবে, এই দাগটা এই দিক দিয়ে ট্রাভেল করবে, এরপর পেছনের দিকে যাবে, এরকম করে করে ঘুরে ঘুরে সে এই বৃত্তপথ, উপরে যে ছোটো বৃত্তপথ, এই ছোটো বৃত্তপথ কভার করবে না। এই কারণে আমি বলতেছি যে আমার যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল দরকার, সেই কেন্দ্রমুখী বলটা এই বৃত্তের কেন্দ্রের দিকে হবে, নট পৃথিবীর কেন্দ্রের দিকে। আশা করি একটু বুঝাইতে পারতেছি। আর আশা করি আপনারা জানেন যে আমাকে যদি কোনো বৃত্তপথে ঘুরতে হয় বা কোনো একটা বক্রপথে ঘুরতে হয়, তাহলে আমার ওই বক্রপথ বা ওই বৃত্তপথের কেন্দ্র বরাবর একটা ত্বরণ প্রয়োজন হয় বা একটা বল প্রয়োজন হয়, যে বলকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স অথবা কেন্দ্রমুখী বল নামে ডেকে থাকি। তো আমার একটা কেন্দ্রমুখী বল লাগবে এই দিকে, তাই না? আর এফ জি বা পৃথিবীর গ্র্যাভিটি ফোর্স কাজ করতেছে এইদিকে। তো হোল কাহিনীটা হচ্ছে যে এফ জি কাজ করতেছে এইদিকে আর আমার এফ সি লাগবে এই দিকে। তো এফ জি কাজ করতেছে এই দিকে আর এফ সি লাগবে হচ্ছে আমার এই দিকে। তো এফ জি এর কিছু একটা অংশ খরচ হয়ে যাবে এফ সি এর জন্য। এই কারণে এফ জি এর ভ্যালুটা হচ্ছে কী হবে, কমে যাবে না? এফ জি এর ভ্যালুটা কমে যাবে না, কারণ এফ জি থেকে কিছু পরিমাণ কমে গেছে এফ সি। এই কারণেই পৃথিবী আমাকে আগের মতো ফোর্সে আকর্ষণ করবে না, একটু কম ফোর্সে আকর্ষণ করবে। মূলত যেহেতু পৃথিবী একটু কম ফোর্সে আকর্ষণ করবে আমাকে এখন, তাই আমার যে জি এফেক্টিভ বা অ্যাকচুয়াল যে জিটা পৃথিবী আমার উপর অ্যাপ্লাই করতে পারবে, ওই জি এর অ্যামাউন্টটা কম হবে একটু। অ্যান্ড এই কম হওয়ার পরিমাণটা, ওইটা আবার নির্ভর করবে হচ্ছে আমার পৃথিবীর উপর পজিশনের উপর। কোনো কোনো পজিশনে আমার জি একদমই কমবে না, আবার কোনো কোনো পজিশনে বেশি কমবে। এই জিনিসটাই বেসিক্যালি হচ্ছে ভেরিয়েশন অফ জি উইথ ল্যাটিটিউড, অথবা বলতে পারি জি এর উপর পৃথিবীর আহ্নিক গতির প্রভাব বা পৃথিবীর নিজস্ব রোটেশনের প্রভাব অন জি, একটুকু আমরা বলতে পারি। তো একটুকু আমরা বুঝলাম যে হচ্ছে যে কেন পৃথিবীর আহ্নিক গতি দ্বারা জি এফেক্টেড হয়। ঠিক আছে, এখন আসি হচ্ছে প্রমাণে ভুলটা কোথায় সেগুলো নিয়ে। তো প্রমাণে যদি ভুল দেখতে হয়, তার আগে আমরা একটা জিনিস দেখি যে বইগুলোতে কী করছে। তো বইগুলোতে আপনি দেখেন, প্রথমত ওরা কোনো কেন্দ্রমুখী বলের আলোচনা করে নাই, ওরা কেন্দ্র বিমুখী বলের আলোচনা করছে বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা আলোচনা করছে। দেখেন, আমি বলছিলাম এফসি লাগবে হচ্ছে এই দিকে, আর ওরা বলতেছে এফসি লাগবে এই দিকে। ওকে, ঠিক আছে, ভ্যালিড। সেন্ট্রিফিউগাল নিয়ে আলোচনা করছে, বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেন্ট্রিফিউগাল বা হচ্ছে কেন্দ্র বিমুখী বল যেটা, কেন্দ্র বিমুখী বল যেটা, সেটা একটা সিউডো ফোর্স। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাকে যদি হচ্ছে কেন্দ্র বিমুখী বলের আলোচনা আনতে হয়, তাহলে এটা আমাকে জানা লাগবে যে কেন্দ্র বিমুখী বল আসলে একটা সিউডো ফোর্স, ইট ডাজন্ট রিয়েলি এক্সিস্ট। ব্যাপারটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল কোথায় তৈরি হয়? কেন্দ্র বিমুখী বল তৈরি হয় যদি আমরা যার সাপেক্ষে যে ফ্রেম অফ রেফারেন্স আমরা হিসাবটা করতেছি, ওই ফ্রেম অফ রেফারেন্স যদি নিজেই এক্সেলারেট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সিউডো ফোর্সের জন্ম হয়। আমাদের মনে হয় এই ফোর্সটা তৈরি হয়েছে, আসলে কিন্তু এই ফোর্সটা এক্সিস্ট করে না। সো আমি যদি নিজেকে এই পজিশনে চিন্তা করি আর্থ ঘুরতেছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হবে যে একটা এফসি বা একটা সেন্ট্রিফিউগাল বা কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে। ওকে, এটা একটা মিস্টেক যে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা যদি মেজর মিস্টেক নাও চিন্তা করি, বাট এরপর আর একটা বড়ো ঘাপলা আছে, ওইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গাটা। এটা আসলে ওই সেন্সে ভুল না, বাট স্টিল ওকে, এটা জাস্ট একটু মেনশন করে রাখলাম যে কেন্দ্র বিমুখী বল তখনই আলোচনা করা যায় যখন হচ্ছে আমরা যার সাপেক্ষে মাপতেছি, যার সাপেক্ষে সকল ক্যালকুলেশন হচ্ছে, ওই ফ্রেম অফ রেফারেন্সটা নিজে এক্সেলারেটিং।
এই ক্ষেত্রে আমি নিজেকে পি পজিশনে চিন্তা করলে আমি একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অথবা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে। আমি জানি না অজড় ওয়ার্ড ঠিক বলছি কিনা, জড়ো বা অজড়ো এটা আমার ভুলায় যায়। বেসিক্যালি হচ্ছে যে ফ্রেম অফ রেফারেন্সে ত্বরণ থাকে, যে ফ্রেম অফ রেফারেন্সের নিজেরই ত্বরণ আছে, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমি যদি নিজেকে এখন এই পি পয়েন্টে চিন্তা করি, আমার সাপেক্ষে হিসাব নিকাশ করি, তাইলে আমার কাছে মনে হবে আসলে একটা এফসি ফোর্স বা একটা কেন্দ্র বিমুখী বল আছে। আদারওয়াইজ কিন্তু এই ফোর্স আমি দেখব না। যদি আমি এমন একজন অবজারভার হই যে হচ্ছে ধরেন পৃথিবীর স্পেস থেকে পৃথিবীর দিকে তাকাইতেছি, ধরেন এখানে একটা মানুষ আছে আর আমি হচ্ছে এখানে আর্থের একজন অবজারভার হিসেবে পৃথিবী এবং এই লোকের দিকে তাকায় আছি, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হবে না এই এফসির কোনো অস্তিত্ব আছে। ঠিক আছে? তো একজন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে এফসি ডাজ নট এক্সিস্ট। বাট আমি যদি নিজেই এই মানুষটা হই, তাইলে আমার কাছে মনে হবে একটা এফসি বা একটা কেন্দ্র বিমুখী বল আছে। ঠিক আছে? এই লোক যদি আমি হইতাম তাহলে আমার কাছে মনে হইতো একটা কেন্দ্রমুখী বল আছে। আর আমি যদি এই লোকটা হই, যে লোকটা নিজেই ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হবে একটা কেন্দ্র বিমুখী বল আছে। আশা করি একটু আমি বুঝাইতে পারছি। তো এইটাও আসলে এক্সকিউজ করা যায়, এই ভুলটাও এক্সকিউজ করা যায়, এটা আসলে ওই অর্থে ভুল না। বাট সবচেয়ে বড় ভুলের জায়গাটায় আসতেছি। সবচেয়ে বড় ভুলটা হচ্ছে, ওকে ধরলো যে একটা এফসি হচ্ছে এই বরাবর কাজ করতেছে আর এফজি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, রাইট? এখন ওরা যুক্তি দিল কি, আচ্ছা এটা ল্যামডা হইলে এই অ্যাঙ্গেলটাও ল্যামডা হবে। আমি একটু জুম করি। ওরা বলল কি, ওরা বলল হচ্ছে, ওরা বললো এইটা ল্যামডা হইলে এই অ্যাঙ্গেলটাও নাকি ল্যামডা হবে। সো আমি অন্য কালার ইউজ করি, বোঝা যাচ্ছে না, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু ওয়েট। আচ্ছা, এটা ল্যামডা হলে এটাও ল্যামডা, ওকে ফাইন। দেন ওরা বলতেছে এই যে এফসিটা আছে, এফসিটা এইদিকে, এফজিটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, এটা ধরলাম পৃথিবীর সেন্টার ও, আর এটা ধরলাম পি পয়েন্ট। দেন ওরা বলতেছে এই কোণটা যেহেতু ল্যামডা এবং এটা যদি এফজি এগেইনস্টে আছে, তো এফসি এর একটা উপাংশ বা এফসি বা কেন্দ্র বিমুখী বলের একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে। ওকে ফাইন, কাজ করবে এবং কম্পোনেন্ট হবে এফসি কস ল্যামডা। তো এফসি এর ভ্যালু কত? এফসি এর ভ্যালু হচ্ছে ওরা বের করে রাখছে। এফসি এর ভ্যালু কত? এফসি এর ভ্যালু হচ্ছে কোথায়, এফসি কোথায়? এফসির ভ্যালু হচ্ছে এম ভি স্কোয়ার বাই ছোটো আর। ওকে, এম ভি স্কোয়ার বাই ছোটো আর, ওয়েট না, এম ভি স্কোয়ার বাই আর ইউজ না করে আমরা এম ওমেগা স্কোয়ার আর ইউজ করি। ঠিক আছে? এফসি এর ভ্যালু আমরা ইউজ করবো এম ওমেগা স্কোয়ার আর, আর ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ রাখবো, আর আর এর জায়গায় লিখবো হচ্ছে আর ক্যাপিটাল আর কস ল্যামডা। আমাদের লাগবে স্মল আর, কারণ আমাদের ঘূর্ণনটা স্মল আর এর সাপেক্ষে, স্মল আর ব্যাসার্ধ বরাবর, আর সরি স্মল আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর, আর স্মল আরকে লেখা যায় ক্যাপিটাল আর কস ল্যামডা। আশা করি এই ছোটো ট্রিগোনোমেট্রিক্যাল জিনিসপাতি আপনারা বুঝছেন, এটা এক্সপ্লেন আর না করি। তো তো আলটিমেটলি এটা আসে কত? আলটিমেটলি এটা আসে হচ্ছে এম ওমেগা স্কোয়ার, ওয়েট, এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস, একটা আগেই ছিল আর একটা কজ এখান থেকে গুণ হয়েছে, তার মানে কজ স্কোয়ার ল্যামডা। দেন ওরা কী বললো? দেন ওরা বললো আচ্ছা যেহেতু এফ সি এর একটা কম্পোনেন্টের অপোজিটে কাজ করতেছে, এফ জি এর অপোজিটে কাজ করতেছে, এফ জি এইদিকে আর এই কম্পোনেন্টটা এই দিকে, তার মানে সিম্পলি যে এটা করতে হবে আমাকে এই দুইটা বিয়োগ করে দিতে হবে এফেক্টিভ জি বের করতে। এই যে এই কাজটাই ওরা এখানে করছে, যে এফেক্টিভ জি কেমনে বের করা যাবে? এফেক্টিভ জি বের করতে হলে অরিজিনাল এফ জি, এটা হচ্ছে এফ জি, আর এটা হচ্ছে যে মাত্র যে আমি বের করলাম এই যে এফসি এর ল্যামডা কম্পোনেন্ট, এই যে এফসি এর কম্পোনেন্ট ল্যামডা ডিগ্রিতে, তো ওইটাই হচ্ছে ওরা এখানে লিখছে। এই যে এটা হচ্ছে এফসি এর কম্পোনেন্ট ল্যামডা দিকে, দেন ওরা বিয়োগ করে এটা লিখলো। আর এই দুইটার বিয়োগ করলে আমি কী পাবো? এফ জি এফেক্টিভ পাবো, বাকি যতটুকু আছে এটা হচ্ছে ওদের লজিক, নট মাই লজিক। তো দেন ওরা কী করলো? এম এম কেটে দিলে, এরপরে জি ল্যামডা হচ্ছে এটা বের করলো। আমার মতে এটা টোটালি ভুল। ভুল হচ্ছে এই কারণে যে, আচ্ছা কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আমি প্রথমত আমি এফসি
কেন্দ্র বিমুখী বল নিয়ে কাজ করাতেই হচ্ছে আমি মানে প্রথমত আমি এফসি কেন্দ্র বিমুখী বল দিয়ে কাজ করাতেই কমফোর্টেবল না। ঠিক আছে, আমি যদি করিও আমি এফসির একটা কম্পোনেন্ট এই দিকে যেটা আছে সেটার কথা চিন্তা করতেছি অ্যান্ড বলতেছি ওটা এফজিকে কমাই দেবে, ওকে ফাইন ঠিক আছে, বাট এফজির আরেকটা কম্পোনেন্ট এই দিকে থাকবে না, এফসি সাইন ল্যামডা যেটা, ওইটার কী হবে, ওইটার কথা তো আলোচনাই করে নাই। অ্যান্ড এমন যদি হয় যে ঠিক আছে এফজি এর একটু কমায় ফেলছে হচ্ছে এফসি কজ ল্যামডা, এর কারণে আমি ধরলাম এফজি ল্যামডা বাকি থাকলো, এফজি প্রাইম বাকি থাকলো, বাট এখনও যে এফসি সাইন ল্যামডা রয়ে গেছে ওইটার কি হবে, ওইটাকে কে নিউট্রাল করছে? ওইটাকে তো কেউ নিউট্রাল করে নাই, তাই না? তো এই সব গোজামিলের কারণে আমার কাছে মনে হয় যে এই প্রমাণটা ভুল, আর আসল প্রমাণ এটা না। আর টু বি অনেস্ট আমাকে যদি এই রেজাল্টটা ওরা ডিরাইভ করছে, এই রেজাল্টটা যদি প্রকৃতভাবে আসতে হয় আমাকে কিছু অ্যাপ্রক্সিমেশন করে আগাইতে হবে, এবং এটা আমি যখন আপনাদের প্রমাণ করে দেখাবো তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে অ্যাপ্রক্সিমেশনের দরকার আছে। অ্যাপ্রক্সিমেশন না করলে আমরা এই রেজাল্টে আসতে পারি না। তো এখানে মাল্টিপল গোজামিল থাকার কারণে এবং অনেক ক্ষেত্রে কিছু কনসিডারেশন না থাকার কারণে আমার কাছে মনে হয় প্রমাণটাকে যদি প্রমাণটা আমার কাছে ভুলই মনে হয়। প্রথমত এই লজিকটার কারণে যে আচ্ছা এফসি এর জাস্ট একটা ল্যামডা কম্পোনেন্টে দিয়ে কাজ করতেছে, এই কারণে এফজি কমে যাচ্ছে, কিন্তু এটা যে রয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো কথা হচ্ছে না, এটাকে কে নিউট্রাল করবে? আর আমার কাছে হোল থিংটাকে হচ্ছে একটু গোজামিল মনে হয়েছে, কারণ আমার কাছে মনে হয় যে একটা নিট অ্যান্ড ক্লিন একটা প্রমাণের দরকার আছে। তো আপনাদের হচ্ছে আমি একটা নিট অ্যান্ড ক্লিন প্রমাণ দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি একটা পৃথিবী আঁকি, পৃথিবী, এটা হচ্ছে আমার পৃথিবী, এটা ধরলাম আমার সেন্টার, আর এটা ধরলাম পৃথিবীর রেডিয়াস আর এটা ধরলাম ওই পি পজিশন, ঠিক আছে? তাইলে আর এটা ধরলাম পৃথিবী ধরলাম এই অক্ষকে কেন্দ্র করে ওমেগা বেগে ঘুরছে, তো এটা হবে কত, স্মল আর, তাই না? আর স্মল আরের ভ্যালু আমি জানি, আমি যদি এটাকে ল্যামডা ধরি স্মল আর ইজ ইকুয়াল টু আসবে আর কজ ল্যামডা। এগুলো ইজি জিনিস, এগুলো নিয়ে আমি কথা বলবো না। তো এখন আমি যদি পি পজিশনের দিকে তাকাই তাহলে পি পজিশনে দেখি কী কী ফোর্স আছে। পি পজিশনে একটা এফজি কাজ করতেছে পৃথিবীর সেন্টারের দিকে, এফজি কাজ করতেছে। আর আমাকে যদি এই বৃত্তপথে, যে ছোটো আর বৃত্তপথে ঘুরতে হয়, তাহলে আমাকে অফকোর্স এই সেন্টারের দিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে বা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে। ওটাকে আমি এইভাবে দেখাইলাম যে এফ সি হচ্ছে আমার এই বরাবর লাগবে। আমি দুইটা ফোর্স পাইছি, একটা হচ্ছে এফ জি, এটা হচ্ছে আমার এফ জি, আর এটা হচ্ছে আমার কত এফ সি। আমার এই দুইটা ফোর্স লাগবে, আচ্ছা আমার ডিফারেন্ট কালার ইউজ করা লাগতো, প্রবলি রেড, আর অন্য আচ্ছা আরও ইয়ে হয়ে গেছে। যাই হোক, আমাকে এই দুইটা ফোর্স হচ্ছে বেসিক্যালি আমার উপর অ্যাপ্লাই হবে। আর বাই দ্য ওয়ে আমি যত কথা বলতেছি সবগুলো কথা হচ্ছে আমি একজন এক্সটার্নাল অবজারভার, ধরলাম স্পেসে একজন অবজারভার দাঁড়ায় আছে, তার সাপেক্ষে বলতেছি সে কী দেখতেছে না দেখতেছে এগুলো হচ্ছে আমি কনসিডার করতেছি। তো সে দেখতেছে এই পি পজিশনে যে মানুষটা ছিল, এই মানুষটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে এফসি কেন্দ্রমুখী বল, এই পয়েন্টের দিকে, এই পয়েন্টে যদি একটা নাম দিই, কী নাম দেওয়া যায়, নাম দিলাম ও, ঠিক আছে? তো পি থেকে এর দিকে একটা ফোর্স আছে আর পি থেকে ওর দিকে একটা ফোর্স আছে, একটা এফসি, একটা হচ্ছে এফজি। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার তো হচ্ছে কেন্দ্রমুখী বল রিলেটেড অনেক ম্যাথ করছেন, আপনারা তো একটা জিনিস দেখছেন যে কেন্দ্রমুখী বল নিজে কোনো ফোর্স না, আই মিন টু সে যে হচ্ছে সে নিজে কোনো ইউনিক ফোর্স না, মানে এমন কোনো ফোর্স নাই যেটার নামই হচ্ছে কেন্দ্রমুখী বল। বেসিক্যালি ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ফোর্সেস কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। যেমন কিছু ক্ষেত্রে রাস্তায় ঘোরার টাইমে ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কখনো আমরা যদি একটা এই হাতের সাথে সুতা বেঁধে একটা অবজেক্টকে ঘুরাইতে চাই বৃত্তপথে,
সেক্ষেত্রে হচ্ছে সুতার যে টেনশন, ওই টেনশন হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এরকম আমরা নানা কেস দেখছি। অর্থাৎ কেন্দ্রমুখী বল কোনো ফিক্সড ফোর্স না, মানে কোনো একটা সার্টেন টাইপের ফোর্সকে কেন্দ্রমুখী বল বলে না, বরং ডিফারেন্ট ফোর্সেস কন্ট্রিবিউট টু সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে? তো এখন কত হচ্ছে এই এফসি এর যোগানটা কে দিবে? এই যে আমার এফসি এর ভ্যালু কত হবে, এম ওমেগা স্কোয়ার স্মল আর হবে, আর এমটা হচ্ছে ওই লোকের ভর, পি পয়েন্টে যে লোকটা আছে, এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। অলরাইট, এখন এই এফসি বলে যোগানটাকে দিবেন। এফসি বলে যোগানটা তো কাউকে দিতে হবে। এই এফসি বলে যোগানটা আসবে হচ্ছে এই এফজি থেকে। যেহেতু এফজি ফোর্সটা অনেক বড়, তো এফজি ফোর্সের একটা অংশ ইউজ হয়ে যাবে এফসি প্রোভাইড করার জন্য। তো আপনি যে একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে এফজি ফোর্স ছিল, কিছু পরিমাণ ফোর্স আপনার খরচ হয়ে গেল, তাহলে বাকি যে ফোর্স থাকবে ওইটার ইকুয়েশন কেমন হবে? এফজি মাইনাস এফসি। এটাই কি হওয়া উচিত না? মানে আমার রেজাল্টেন্ট কী হওয়া উচিত? আমার ইনিশিয়ালি কিছু ফোর্স ছিল, দেন কিছু পরিমাণ ফোর্স আমাকে খরচ করতে হয়েছে। কতদূর খরচ করতে হয়েছে? এর দূর খরচ করে ফেলতে হয়েছে, তাহলে আমার বাকি থাকবে একটু, তাই তো? এটাই তো লজিক হওয়া উচিত। তার মানে আমি এফজি এফেক্টিভ বলতে পারি এফজি মাইনাস এফসি। তো আমি লিখলাম, আমি লিখি যে এফজি এফেক্টিভ ইজ ইকুয়াল টু এফজি মাইনাস এফসি। তো আমি যদি ভেক্টর এডিশন ইয়াতে দেখাই, আচ্ছা আমি যদি চাইলে কিন্তু এইভাবে দেখাতে পারি যে এফজি প্লাস মাইনাস এফসি, তাই না? তো একটা জিনিস চিন্তা করেন, এফসি যদি বামের দিকে হয় তো মাইনাস এফসি কি ডানের দিকে হবে না? এই দিকে হবে না? দ্যাট মিনস মাইনাস এফসি বেসিক্যালি কেন্দ্র বিমুখী এর ডিরেকশানে কাজ করতেছে, তাই না? তার মানে আমি বলতে পারি আমাকে যদি এফেক্টিভ জি এর ফোর্স বের করতে হয়, তাহলে আমাকে এফ জি ফোর্সের সাথে কেন্দ্র বিমুখী বলের ভেক্টর এডিশন করতে হবে, অথবা কেন্দ্রমুখীর ভেক্টর বিয়োগ করতে হবে। তো আমি কেন্দ্র বিমুখীর ভেক্টর অ্যাডিশন করি। তার মানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পি পয়েন্ট, এফ জি হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে আমি এটা সুন্দর করে রাখি, এইদিকে হচ্ছে মাইনাস এফসি। তো এই দুইটার ভেক্টর যোগ দেখতে কেমন হবে? এই দুইটার ভেক্টর যোগ দেখতে হবে এইরকম। এই বরাবর না? এফ জি এফেক্টিভ should work in this direction, right? তাই না? এই বরাবর কাজ করবে না বলেন? এখন অন্তত এই যে পৃথিবীর সেন্টার থেকে তো একটু হলেও শিফট করবে আমার এফজি এফেক্টিভটা। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারতেছি যে পৃথিবীর ঘূর্ণনের ফলে যেহেতু আমাকে একটা এফসি প্রোভাইড করা লাগে, তো এফসিটা বিয়োগ করলে যেটা হয়, এফজি এফেক্টিভটা ওইটা পৃথিবীর সেন্টার বরাবর কাজ করে না। তার মানে এতদিন যে আমরা জেনে আসছি যে আমাদের ওজন বা ওয়েটের যে ফোর্সটা এটা পৃথিবীর সেন্টার বরাবর কাজ করে, এটা আসলে 100% ট্রু না। একটু সেন্টার থেকে একটু সরে যায়, যদিও আমার ছবি দেখে মনে হচ্ছে অনেক বেশি সরে গেছে, বাট এতটা সরবে না। বাস্তবে এফজি এর ভ্যালুটা অনেক বেশি, আর এফসি এর ফোর্সটা খুবই কম। কেন কম? কারণ ওমেগার ভ্যালুটা আসলে খুবই লো। ওই ওমেগার অর্ডার হচ্ছে 10⁻⁵ রেঞ্জে, তো 7 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড, এটা প্রবাবলি ওমেগার ভ্যালু, আমি যদি ভুল না হয়ে থাকি। আসল কথা হচ্ছে এটা আসলে অনেক ছোটো একটা ভ্যালু, এটা অনেক লো একটা ভ্যালু। তো এই কারণে ওমেগা স্কোয়ার হওয়ার কারণে ওই এম ওমেগা স্কোয়ার আর এর মধ্যে ওমেগা স্কোয়ার থাকার কারণে ভ্যালুটা আরও কমে যায়। এই কারণে এফসির ভ্যালুটা অনেক কম হয়। তাই বাস্তবে শিফট হতে এরকম কিছু কাছাকাছি কিছু একটা হবে। ঠিক আছে, আপাতত এটা মুছি। একটু আমরা এস্টাবলিশ করতে পারলাম যে আমাদের এফেক্টিভ জি আর সেন্টার বরাবর কাজ করবে না। অলরাইট, ওকে, একটু আমরা এস্টাবলিশ করতে পারলাম। এখন হচ্ছে আমি জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি। তো এখন দেখো কী লাগবে আমার। এফ জি এইদিকে মাইনাস এফ সি এইদিকে,
তার মাইনাস এফ সিটা একটু ছোটো আঁকি, মাইনাস এফ সিটা একটু ছোটো আঁকলাম। ওকে, তো মনে করে দেখো এই কোণটা ছিল ল্যামডা, এই কোণটা তাহলে ল্যামডা হবে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 মাইনাস ল্যামডা। 180 মাইনাস ল্যামডা হবে না? আশা করি আমার গ্রাফটা, আমার ছবিগুলো বুঝতে বেশি প্রবলেম হচ্ছে না, আমি অত ভালো আঁকি না। এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের হচ্ছে 180 মাইনাস ল্যামডা। 180 মাইনাস ল্যামডা কেন? কারণ এইটা হচ্ছে ল্যামডা। ওকে, আমরা একটু বুঝলাম। তার মানে আমাকে যে এই যে ভেক্টর অ্যাডিশনটা করতে হবে, এই ভেক্টর অ্যাডিশনে দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস ল্যামডা। তো আমি ভ্যালু নিয়ে ডিল করতে চাই, তো আমি লিখতে পারি যে এফ জি এফেক্টিভ, এটা যে ভ্যালু সেটা হচ্ছে এফ জি এর ভ্যালু স্কোয়ার্ড মাইনাস, আচ্ছা এখানে মাইনাস, আচ্ছা এই মাইনাস এফ সি দিল কি না দিলে, আমি জাস্ট ভ্যালু নিয়ে কনসার্ন। তো মাইনাস এফ সি এর ভ্যালু স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা হচ্ছে দেন 2 ইন্টু এফ জি এর ভ্যালু ইন্টু এফ সি এর ভ্যালু ইন্টু কত? কস 180 মাইনাস ল্যামডা, রাইট? তো এফ জি এর ভ্যালু চিন্তা করেন কত? এফ জি এর ভ্যালু বেসিক্যালি এম জি না, তাই না? অরিজিনাল জি যেটা, তো এটা হচ্ছে এম জি স্কোয়ার। আর এফ সি এর ভ্যালু কত ছিল? এফ সি এর ভ্যালু ছিল হচ্ছে, এটার ভ্যালু ছিল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ওই যে আমি কিন্তু নোটেশনগুলো পারফেক্টলি ফলো করতেছি না, এখানে মাথায় টিক দেওয়া দরকার ছিল। যাই হোক, আপনারা একটা বুঝে নেবেন, এগুলো বলার দরকার নেই। দেন এম ওমেগা স্কোয়ার আর এখানে আরেকটা স্কোয়ার, দেন 2 ইন্টু এম জি ইন্টু এম এম ওমেগা স্কোয়ার স্মল আর আর কজ 180 মাইনাস ল্যামডা। 180 কারণে কজই থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট হওয়ার কারণে এখানে একটা মাইনাস চলে আসবে, এটা হবে কজ ল্যামডা। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি হিসাবটা কন্টিনিউ করি। হিসাবটা কন্টিনিউ করলে দেখেন কি আসে। প্রথমত একটা জিনিস খেয়াল করেন যে ওমেগা স্মল ভ্যালু, ওমেগা স্কোয়ার আরও স্মল ভ্যালু, ওমেগা টু দি পাওয়ার 4 আসবে না এখানে, ওইটা কিন্তু আরও স্মলার ভ্যালু হবে, তাই না? তাই আমি যেটা করব, এই ভ্যালুটা আমি লিখবো না, এটা আমি কি ইগনোর করব। কেন? কারণ ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসে, ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসে, ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসে বলে আমি এটাকে কী করব? ইগনোর করব। তো আমি ইগনোর করে লিখি, কত পাবো? এটা লিখবো না মাঝখানেটা, তারপর হচ্ছে মাইনাস 2 এম স্কোয়ার জি ওমেগা স্কোয়ার, এরপরে হচ্ছে স্মল আর জায়গায় লিখতে পারি আর কজ ল্যামডা, তার মানে আর কজ স্কোয়ার ল্যামডা। অলরাইট, এই স্মল আর জায়গায় এই স্মল আর সমান সমান এই যে এখানে দেওয়া আছে, এই যে স্মল আর সমান কত এটা দেওয়া আছে, এই কারণে এটাকে ওইভাবে লিখছি। ওকে, তাহলে আলটিমেটলি যেটা থাকে সেখান থেকে আমি এম স্কোয়ার কমন নিতে পারি, এখান থেকে আমি এম স্কোয়ার কমন নিতে পারি। এম স্কোয়ার কমন নিলে রুটের বাইরে বের হলে এটা এম হয়ে যাবে, আর এটা হবে কত? আচ্ছা, জি স্কোয়ার মাইনাস 2g ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আমি চাইলে একটা জি স্কোয়ার কমন নিতে পারি, তো জি স্কোয়ার কমন নিলে কি আসবে? জি স্কোয়ার কমন নিলে আসবে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি। এই জিটাকে অ্যাকচুয়ালি বাইরে লেখা যায়, তার মানে এম জি ইন্টু 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি, আর পাওয়ার হবে হাফ, কারণ হচ্ছে রুট আছে। তো আমি নিচে লাইনটা মুছি,
আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু অলরেডি একবার অ্যাপ্রক্সিমেশন হয়ে গেছে, কীভাবে? এই যে এখানে এই যে ওমেগা টু দি পাওয়ার 4 যে আমি ইগনোর করছি, এটা কিন্তু একবার অ্যাপ্রক্সিমেশন হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। ওকে, এরপর আমি এম জি, এরপরে যে পার্টটা আছে এই পার্টটাকে দেখেন এভাবে লেখা যায়। আমার একটা সিরিজ আছে, এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সিরিজ, 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার অ্যান্ড সো অন অ্যান্ড অন। এই ইনফাইনাইট সিরিজটা কখন লেখা যায়? যখন এই ওয়ানের সাথে যেটা যোগ আছে এইটার অ্যাবসোলিউট ভ্যালু ওয়ানের চেয়ে ছোটো হয়। তো এখন আমরা দেখি ওয়ানের সাথে যেটা অ্যাড আছে, এই অ্যাড থাকা জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ানের চেয়ে ছোটো। কীভাবে? জি হচ্ছে 9.8, আর হচ্ছে 6 সাথে ধরেন 10 টু দি পাওয়ার 6 টাইপের কিছু একটা জিনিস, কজ স্কোয়ার এটা ওয়ানের চেয়ে ছোটো, ওমেগা স্কোয়ার, ওমেগা নিজে 10 টু দি পাওয়ার -5, আর এখানে স্কোয়ার করলে 10 টু দি পাওয়ার -10 রেঞ্জে চলে আসবে। তো 10 টু দি পাওয়ার -10 আর এটা 10 টু দি পাওয়ার 6, তো 10 টু দি পাওয়ার -4 টাইপের জিনিস আসে, অর্থাৎ ওয়ানের চেয়ে অনেক ছোটো। তার মানে এই টাইপের এই যে এক্সপ্যানশন আমি করতে পারবো। কিন্তু আমি যদি এক্সপ্যানশন করি, ধরলাম এম জি লিখলাম, এরপরে পার্টটাকে যদি আমি এক্সপ্যান্ড করিও, আমি কয়টা টার্ম লেখা উচিত আমার? আমি একটা, প্রথম টার্ম তো 1, এরপরের টার্মটা যদি লিখি তাহলে এই দেখেন এক্সের জায়গায় কত আসবে? এই পুরো নেগেটিভ সহ জিনিসটা আসবে। আর আচ্ছা, এর আগে আমাকে একটা এন লিখতে হবে, তাই না? দেখেন আমার মাইনাসটা দিছি কারণ এখানে এক্সের সাথে মাইনাস আছে, আর এখানে এন হবে, এন কত? পাওয়ারটা আমি হাফ লিখলাম, দেন এক্স লিখলাম 2 ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা জি। আমি এর পরের টার্মটাকে লিখবো নাকি লিখবো না আমি একটু দেখি। পরের টার্মে এক্সের স্কোয়ার আছে, তো এক্সের মধ্যে দেখেন ওমেগা স্কোয়ার আছে, অলরেডি অনেক ছোটো, আরেকবার স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসবে না? আরও ছোটো হয়ে যাবে, এত ছোটো ভ্যালু যেটা আমি ইগনোর করলেও পারি। তার মানে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এই যে সিরিজটা আছে, সিরিজটাকে প্রথম 2 টার্ম পর্যন্ত লেখা। আমি এই টার্ম অ্যান্ড হায়ার টার্মকে কী করছি? ইগনোর করছি, তাই এরা বাদ। তো আলটিমেটলি এরা থাকে। তো এটা দেখেন আমি হিসাব করতে পারি এম জি ইন্টু 1 মাইনাস 2 কাটা যায়, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা বাই জি। ঠিক আছে, দেন আমি একটু যদি মুছি, তো দেখুন মনে করে দেখুন শুরুতে কী ছিল? এটা বেসিক্যালি আমি কী ছিল? আমি এফ জি এর ভ্যালু বের করতেছিলাম, তাই না? এফ জি এফেক্টিভের ভ্যালু বের করতেছিলাম। তো এফ জি এফেক্টিভের ভ্যালুকে আবার এম জি ল্যামডা লেখা যায় না, কারণ ল্যামডা পজিশনে জি বাই করতেছি আমরা এফেক্টিভটা। তো এম জি ল্যামডা ইজ ইকুয়াল টু এম জি 1 মাইনাস, আচ্ছা আমি বিয়োগটা যদি করতাম, তো বিয়োগটা করলে কত আসতো? বিয়োগটা করলে আসতো হচ্ছে, আমি এটা করে এখানে লিখে একবারে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই হোল জি। এই হোল জি আবার এই বাইরের জির সাথে কাটা যাবে, তো থাকবে কি? এম জি ল্যামডা ইজ ইকুয়াল টু এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, তাইলে এখন আমি এম কেটে দিতে পারি, তাহলে আমি আলটিমেটলি কী রইল? জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম, দেখুন আমাকে 2 ধাপে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হয়েছে। প্রথমে একবার ওমেগা টু দি পাওয়ার 4 ইগনোর করছি, এরপরে আবার দ্বিপদীর বিস্তৃতিতে ওই ওমেগা টু দি পাওয়ার 4 অ্যান্ড হায়ার টার্মস ইগনোর করছি, প্রথম 2টা টার্ম লিখছি। এই 2 অ্যাপ্রক্সিমেশন করার পর কেবল আমি জি ল্যামডার এই এক্সপ্রেশনটা পাইলাম, যেটা আমাদের বইয়ে আছে। তার মানে আমাকে বুঝতে হবে বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশন করার পরেই আপনি পাওয়ার কথা, ডিরেক্টলি পাওয়ার কথা না। অর্থাৎ অরিজিনাল জি ল্যামডা এর মানে ল্যামডা পজিশনে জি এর
অ্যাকুরেট ভ্যালু যদি পাইতে হয় আপনাকে ওই প্রসিডিওরে আগাইতে হবে যে প্রসিডিওরে আমরা আগাইছি, উইদাউট ওই ইগনোরিং দ্য ভ্যালুজ দ্যাট উই ডিড। অর্থাৎ আমরা যে ভ্যালু ইগনোর করছি ওইগুলোকে ইগনোর না করলে আপনি 100% অ্যাকুরেট পাইতেন। এখন কিন্তু আপনি 100% অ্যাকুরেট পাচ্ছেন না। দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি। দেন এখন আপনি দেখেন, বইয়ের লজিক যদি ঠিক থাকতোই, যে মিস্টেকগুলোকে আমি আইডেন্টিফাই করছি ওগুলো যদি মিস্টেক না হইতোই, তাইলে আপনি কেন ওই ঠিক লজিক থাকার পরেও অ্যাপ্রক্সিমেশন পাইলেন? কেন আপনি ডিরেক্ট রেজাল্ট পাইলেন, মানে অ্যাকুরেট রেজাল্ট পাইলেন না, যদি আপনার ওই লজিকে ভুল না থাকতো? তো বেসিক্যালি ওই যে ওরা যে বললো এফসি এর একটা কম্পোনেন্ট এফজিকে নিউট্রালাইজ করে, এটা আসলে অ্যাকুরেট না, এটা আসলে অ্যাকুরেট কোনো কথা না। বরঞ্চ ব্যাপারটা এমন যে এফজি এর কিছু অংশ এফসিকে যোগান দেয়, এভাবে বলাটাই বেটার। ওদের লজিক আসলে একটু মানে ইট মেক্স সাম সেন্স, বাট এটা এন্টায়ারলি অ্যাকুরেট কিছু না, মানে অনেক গোজামিল ওরা তুলে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই প্রমাণটা একটু বেটার বইয়ে যেটা বলতে চাইছে সেটা থেকে। আর এই প্রমাণ ফলো করলে দুইটা লাভ হয়। একটা হচ্ছে আপনাকে কেন্দ্র বিমুখীতে যাইতে হয় না, আর কেন্দ্র বিমুখী বল বা সিউডো ফোর্স নিয়ে ডিল করতে গেলে আপনাকে অফকোর্স সিউডো ফোর্স সিস্টেমে কীভাবে ওই একটা এক্সট্রা আপনার এক্সেলারেশনের বিপরীত দিকে ওই একটা সিউডো ফোর্স অ্যাড করে কীভাবে হিসাব করতে হয় ওইগুলো জানা লাগে। বই কিন্তু এগুলো কিছু করে নেই। সো এই কারণে আমরা কেন্দ্র বিমুখী বলকে অ্যাভয়েড করার জন্য এই মেথডটা ইউজ করছি। সেকেন্ডলি, বইতে যে কম্পোনেন্টের এফসি এর একটা কম্পোনেন্ট এফজি থেকে এফজি এর এগেনস্টে থাকবে দেখে বিয়োগ হয়ে যাচ্ছে, এই যে লজিকটা দিচ্ছে এটাও আসলে মানে প্রোফাউন্ড কোনো কিছু না, ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স। এটা কিন্তু ঘটে না। বরঞ্চ ব্যাপার যেটা ঘটে, কেন্দ্রবিমুখী বল যোগান দেওয়ার জন্য এফজি এর কিছু পরিমাণ জিনিস খরচ হয়ে যায়, যার কারণে আমাকে আমার এফজি এফেক্টিভের জন্ম হয়। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। তো আমরা কী করলাম, আমরা জি ল্যামডার মানে ল্যামডা অক্ষাংশ বা ল্যামডা ল্যাটিটিউডের জি কীভাবে মাপতে হয় ওইটার যে ফর্মুলা, ওইটার ডেরাইভেশনটা দেখলাম। আমরা দেখলাম যে এটা অ্যাপ্রক্সিমেশন 2 ধাপে করে আমাকে আসতে হয়। এটা একটা অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলা, আর একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। আর হচ্ছে কি আরেকটা টেকওয়ে হচ্ছে ওই যে আমার যে জি এফেক্টিভটা, এটা আসলে সেন্টারে কাজ করে না, একটু সাইডে কাজ করে, যেটা কিনা আমরা এফজি এফেক্টিভের ডিরেকশন থেকে জানতে পারছিলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।